পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়ের একটি পার্ট পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ধরো তোমরা সবাই দেখেছো টেবিলের ওপর আমরা যদি কোনো কাপড়কে এইভাবে রেখে এইভাবে এই দুটো তল বরাবর যদি এরকম স্পর্শকভাবে বল দিই তাহলে কি হয় না, এই কাপড়টা একদম টান টান হয়ে থাকে এভাবে। এরপর কাপড় রেখে আমরা যদি এইভাবে টান দিই, দুদিকে একটু বল দিই, তাহলে এটা কি টান টান হয়ে থাকে। একই রকম ঘটনা ঘটে তরলের পৃষ্ঠের ক্ষেত্রেও। তোমরা লক্ষ্য করেছো বৃষ্টির জলের ফোঁটা বা পারদের টুকরো, কখনো থার্মোমিটার ভেঙে গেলে দেখবে পারদের টুকরোগুলো এরকম গোল 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 হয়ে চলে যায়। আবার তেলবিহীন সূচ যদি তরলের উপর ফেলে দাও দেখবে সূচটা ডুবে যায় না, তরলের উপর ভেসে থাকে। দাড়ি কাটার ব্লেড জলের উপর ফেললে দেখা যায় ভেসে থাকে। মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এগুলো থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসি। কি সেটা না, তরলের মুক্ত পৃষ্ঠ একটি টান কাজ করে। তরলের মুক্ত পৃষ্ঠে একটি টান কাজ করে এবং তরল পৃষ্ঠ টান টান পাতলা রবার পাতের মতো ব্যবহার করে। এই ধর্মটি হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এই যে বললাম জলের ফোঁটা পারদের টুকরো গোল হয়ে যায়, কারণ কি এই যে তরলের উপরিতলটা টান টান অবস্থায় থাকে। টান টান অবস্থায় থাকার জন্য কি হয় না হচ্ছে তেলবিহীন সূচ, দাড়ি কাটার ব্লেড সেই টান টান পর্দার উপর ভেসে থাকে। আর এই যে এগুলো গোল গোল হয়ে যায় কারণ হচ্ছে এই টান টান হওয়ার পর সে চায় তরলের পৃষ্ঠটাকে সংকুচিত করতে, এই জন্যই টান টান হয়ে থাকে। পৃষ্ঠ সংকুচিত করতে গেলে আমরা জানি আমাদের জানা যতগুলো বস্তু আছে বা যতগুলো আমরা ওই যে পড়েছি যে গোলকের ক্ষেত্রফল, তারপর হচ্ছে আরো কিছু ক্ষেত্রফল আমরা পড়েছি। সবার ক্ষেত্রফলের থেকে ক্ষেত্রফল সবচেয়ে কম হচ্ছে গোলকের। এই জন্য কি হয় না, তরলের পৃষ্ঠতল সবসময় গোলাকার আকার ধারণ করতে চায় তার ক্ষেত্রফল কমানোর জন্য। এবার আমরা পৃষ্ঠটানের সংজ্ঞা কিভাবে দেব? তরলের উপরে যদি আমরা একটা রেখা কল্পনা করি, দেখো এখানে একটা রেখা কল্পনা করেছি। এই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শ বরাবর, অর্থাৎ এরকম যদি আমরা পৃষ্ঠটা নিই, এখানে একটা রেখা কল্পনা করলাম, তাহলে রেখার সঙ্গে লম্ব হবে এইরকম এবং এই পৃষ্ঠের সঙ্গে, পৃষ্ঠটা এটা পৃষ্ঠের সঙ্গে স্পর্শক হবে। যে বল কাজ করছে প্রতি একক দৈর্ঘ্যে এবং রেখার যে কোনো একটা দিকে, সেটাই হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান। তাহলে কিভাবে লিখবো? পৃষ্ঠটান ইকুয়ালস টু বল বাই দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যে যতটা বল কাজ করছে, কিভাবে কাজ করছে না ওই রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠের সঙ্গে স্পর্শক বরাবর, একেই বলছি আমরা পৃষ্ঠটান। তাহলে একক কি হবে? এসআইতে একক হবে নিউটন পার মিটার আর সিজিএসে হবে ডাইন পার সেন্টিমিটার। মাত্রা কি হবে? বলের মাত্রা m টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই দৈর্ঘ্যের l, তাহলে m টি টু দি পাওয়ার -2। মাত্রা পরীক্ষাতে প্রশ্ন আসে, সংজ্ঞা পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে বা পৃষ্ঠটানের প্রভাব ও বিষয়গুলি কি কি? এক নম্বর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়বে এই পৃষ্ঠটান তত কমবে। দূষণ, দূষণের যদি পরিমাণ বৃদ্ধি পায় তরলের, তাহলে পৃষ্ঠটান কমে যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, ধরো সমুদ্রে তেল বোঝাই জাহাজ যাচ্ছে, হঠাৎ সমুদ্রে খুব ঢেউ উঠলো, উত্তাল হয়ে গেল সমুদ্র। তো কি করা হয় তখন? ওই জাহাজ থেকে কিছুটা তেল যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ঢেউটা অনেকটা কমে গেছে, অর্থাৎ জলে ওই যে তেল মিশে গেল, তাহলে জলটা দূষিত হয়ে গেল। দূষণ বেড়ে গেলে পৃষ্ঠটান কমে যায়। দ্রবীভূত পদার্থের উপস্থিতি, অর্থাৎ কোনো তরলে যদি অজৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান বাড়ে, আর যদি কোনো জৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান কমে যায়। আর কি? উপরিস্থ মাধ্যম, ধরো জলের পৃষ্ঠটান আমরা নির্ণয় করছি। এবার জলের উপরিতল যদি আর্দ্র বায়ু থাকে, জলের উপরিতলে আর্দ্র বায়ু থাকলে সেখানে জলের পৃষ্ঠটান হয় 70 সিজিএস এর ডাইন পার সেমি। কিন্তু যদি জলের উপরের মাধ্যমে শুষ্ক বায়ু থাকে, অর্থাৎ বাতাস শুষ্ক থাকে, তখন সেক্ষেত্রে হয় 72 ডাইন পার সেন্টিমিটার। তাহলে দেখতেই পাচ্ছ উপরের মাধ্যম চেঞ্জ হয়ে গেলে জলের পৃষ্ঠটান
চেঞ্জ হয়ে যায়। আমরা সাধারণত জলের এই পৃষ্ঠটান নিয়ে অঙ্কগুলো করি 72 ডাইন পার সেন্টিমিটার, অর্থাৎ উপরে শুষ্ক বায়ু আছে ধরে নিয়ে। আর কি তড়িদাহিত, তাহলে ওই তরলটা যদি তড়িদাহিত হয় তাহলেও পৃষ্ঠটান কমে যায়। এই হচ্ছে পৃষ্ঠটান সংক্রান্ত আলোচনা। পরীক্ষার জন্য কি প্রশ্ন করবে? পৃষ্ঠটানের সংজ্ঞা, একক, মাত্রা এবং পৃষ্ঠটানের প্রভাবক বিষয়সমূহ। তরলের আরেকটি ধর্ম হলো সান্দ্রতা। তরল না বলে আমরা প্রবাহী বলতে পারি, কারণ তরল এবং গ্যাসের দুটোরই সান্দ্রতা ধর্মটা আমরা দেখতে পাই। ভিসকোসিটি, এটা জানার আগে আমরা প্রবাহ সম্পর্কে দুটো ধারণা আমরা নেব। প্রবাহী প্রবাহ দু ধরনের হয়, ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন এবং অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। ধারারেখ প্রবাহ কি না, যেখানে ধরো এই প্রবাহীটার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, এখানে আমরা তরলই ধরে নিচ্ছি, তরলের প্রবাহ হচ্ছে, তাহলে প্রবাহটা এমন ভাবে হবে যাতে ধরো একটা প্রবাহ হচ্ছে, এই বিন্দুতে যখন এলো বেগ হলো ভিএ, এই বিন্দুতে যখন এলো বেগ হলো ভিবি। এবার পরবর্তী প্রবাহটা যখন আসবে, এই বিন্দুতে যখনই আসবে বেগটা ভিএ থাকবে, এখানে যখন আসবে বেগটা ভিবি থাকবে। অর্থাৎ মনে হবে যেন একটা কণা তার পূর্ববর্তী কণার গতিবেগকে অনুসরণ করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে গতিবেগের মান এবং দিক সবসময় একই থাকবে। অর্থাৎ একটা প্রবাহ যেভাবে চলে গেল পরের প্রবাহটা একইভাবে যাবে, কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে ধারারেখ প্রবাহ। প্রবাহকালে প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ একই থাকবে। আর কি ধারারেখ, এই ধারারেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শকটা নেই তাহলে কি হবে, সেই স্পর্শকটাই হবে ওই বিন্দুতে বেগের অভিমুখ, অর্থাৎ গতির অভিমুখ। দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। দেখো দুটি ধারারেখা এরকম একটা যাচ্ছে, এরকম একটা যাচ্ছে, তাহলে প্রত্যেক বিন্দুতে স্পর্শক কি আলাদা আলাদা দিক, তাহলে বেগের দিক আলাদা। কিন্তু ধরলাম দুটো স্পর্শক দুটো ধারারেখা এভাবে ছেদ করে গেল, তাহলে এই বিন্দুতে কি হবে না, এই স্পর্শক এই বরাবর, আবার এই স্পর্শক এই বরাবর। দেখো গতির দুটো অভিমুখ আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু একই বিন্দুতে গতির অভিমুখ দুটো আলাদা কখনোই হবে না, অর্থাৎ ধারারেখা দুটি কখনো পরস্পরকে ছেদ করবে না। এগুলোকে আমরা বৈশিষ্ট্যের আকারেও লিখতে পারি, তিনটে বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসছি অশান্ত প্রবাহ, যখন বেগের মান অনেকটা বেশি হয়ে যায়। তোমরা লক্ষ্য করবে যেখানে ওই নদীতে বাঁধ দেওয়া থাকে, এবার যে জলটাকে আটকানো থাকে, ওই জলটা যখন ছাড়া হয় দেখবে ঘূর্ণির আকারে জলটা বেরোচ্ছে, বা বন্যার সময় প্রচুর যখন জল স্রোতের আকারে বেরিয়ে আসে, কি দেখতে পাও, ঘূর্ণি সৃষ্টি করে জলটা বেরিয়ে আসছে, জলটা তার প্রবাহ আর সমানভাবে হচ্ছে না। মানে কি না, এই যে বেগের আর অভিমুখ বা মান একই থাকছে না, বেগের অভিমুখ মান অনবরত পরিবর্তিত হচ্ছে, সেইটাকে আমরা বলছি অশান্ত প্রবাহ। প্রবাহী কণাগুলির বেগের মান ও দিক সবসময় পরিবর্তিত হয়, ঘূর্ণি সৃষ্টি হয়ে হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, যখন গতিবেগ কম থাকছে তখন আমরা ধারারেখ প্রবাহ পাচ্ছি। এবার গতিবেগ বাড়তে বাড়তে একটা সময় দেখা গেল আর ধারারেখ প্রবাহ আমরা পেলাম না, একটা নির্দিষ্ট গতিবেগের পর সেই প্রবাহটা অশান্ত হয়ে গেল। তাহলে ওই যে লিমিটিং যে ভেলোসিটিটা, যে বেগটা, সেটাকেই আমরা বলছি সন্ধি বেগ বা সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। দুটো একই জিনিস, সন্ধি বেগ বা সংকট বেগ, ইংলিশে বললে ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে সেটা কি না, ধারারেখ প্রবাহের বেগ ক্রমশ বাড়তে থাকলে ওই প্রবাহ অশান্ত হয়ে পড়ে, ওই নির্দিষ্ট বেগকে সংকট বেগ বলে। অর্থাৎ যে বেগের আগে হলে হবে ধারারেখ প্রবাহ, যে বেগের বেশি বেগ হলে হবে অশান্ত প্রবাহ। এবার একটা জিনিস দেখো, একটা উদাহরণ দিচ্ছি এই সান্দ্রতা জিনিসটাকে বোঝানোর জন্য। ধরো একটু জল নিলে আর একটা জায়গায় মধু নিলে, যে দুটোকে ঢেলে দাও, কি দেখতে পাবে, যে জল মধুর অনেক আগে গড়িয়ে চলে গেছে। তার মানে কি, মধুর ওই যে যাওয়ার যে গতিটা যে ছিল, সেই গতিটা কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধা দেওয়ার যে ক্ষমতা, এটাকেই আমরা বলছি সান্দ্রতা, অর্থাৎ গতিতে বাধা, এটাই হচ্ছে সান্দ্রতা। তোমাদের মনে হতে পারে যে যেহেতু এখানে মধুর ঘনত্ব বেশি জলের থেকে, তাই তার হয়তো সান্দ্রতা বেশি, কিন্তু এই সান্দ্রতা আর হচ্ছে ঘনত্ব জিনিসটা কিন্তু একই রকম ব্যাপারটা নয়। একটা উদাহরণ দিচ্ছি, বুঝলে বুঝতে পারবে। পারদ আর গ্লিসারিন, কার ঘনত্ব বেশি? পারদের অবশ্যই।
তাহলে ঘনত্ব দিক দিয়ে দেখলে দেখা যাবে পারদের ঘনত্ব বেশি, কিন্তু সান্দ্রতা দেখলে দেখব যে গ্লিসারিনের সান্দ্রতা অনেক বেশি পারদের থেকে, অর্থাৎ ঘনত্ব আর সান্দ্রতা কিন্তু একই জিনিস নয়। এবার আমরা আসবো সান্দ্রতাকে কিভাবে সংজ্ঞা দেব বা এখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আছে এগুলো এবার আমরা আলোচনা করব। সান্দ্রতা জিনিসটা আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো, ধরলাম এই একটা পরিবাহী পাইপ ধরলাম, এর মধ্য দিয়ে তরলের প্রবাহ হচ্ছে। লক্ষ্য করো একটা জিনিস ভালো করে, এটা হচ্ছে এই পরিবাহীর অক্ষ মানে মধ্যবিন্দু। তাহলে এই অক্ষ বরাবর প্রবাহীর বেগটা হবে সবচেয়ে বেশি, এইখানে হবে ভি সবচেয়ে বেশি। এবার যত দেওয়ালের দিকে যেতে থাকবে, এইদিকে দেওয়ালের দিকে আর এইদিকে দেওয়ালের দিকে, তত কি হবে না গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে দুদিকে, এবং একদম এই দেওয়ালের গায়ে এসে ভি কত হয়ে যাবে 0। এইখানেও ভি সমান 0। দেখো এখানে আমরা একটা লেখচিত্রের মতো করে দেখিয়েছি। তাহলে এইখানে বেগ সবচেয়ে বেশি, মাঝখানে কোনো বাধা নেই, সবচেয়ে বেশি বেগে যাচ্ছে তরলের স্তরগুলো। যত দেওয়ালের গায়ে যাবে, দুদিকে দেওয়ালের গায়ে যাবে, অর্থাৎ যদি পাইপে যায়, পাইপের যত গায়ের দিকে যাবে দুদিকে, তত দেখতে পাবো আমরা কি বেগটা কমছে, এবং কমতে কমতে দেওয়ালের গায়ে যে স্তরটা লেগে আছে তার বেগ হয়ে যাচ্ছে 0। তাহলে এই গতিবেগগুলো বিভিন্ন স্তরের আলাদা, এটাকেই বলছি এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ প্রত্যেকটা স্তরকে যদি আমরা ধরি, প্রত্যেকটা স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগ আছে, এর থেকে এটা বেশি, এর থেকে এটা কম, মানে কি আপেক্ষিক গতিবেগ আছে এদের মধ্যে, সবার গতিবেগ সমান নয়। এবার প্রবাহীর ধর্মটা কি, প্রবাহী চায় এই আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে। প্রবাহী চায় না এই আপেক্ষিক গতিটা থাকুক, এই বাধা দেওয়ার যে ধর্ম সেটাকেই আমরা বলছি সান্দ্রতা, এবং যে বল দিয়ে বাধা দেয় সেটাই হচ্ছে তার সান্দ্রতা বল। সংজ্ঞা দেব কিভাবে, যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকেই বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো, এফ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এর ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রতা বল তত বেশি হবে। আবার কি এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স। ডিভি জিনিসটা কি, ধরো এই দুটো যদি আমরা স্তর নিই, এই একটা স্তর আর এই একটা স্তর, তাহলে এদের মধ্যে যে গতিবেগের পার্থক্য সেটাই হচ্ছে ডিভি। আর ডিএক্সটা কি, এদের মধ্যে এই যে দূরত্বের যে পার্থক্য সেটা হচ্ছে ডিএক্স। পাশাপাশি দুটো স্তর, দূরত্বের পার্থক্যটা ডিএক্স আর গতিবেগের পার্থক্যটা হচ্ছে ডিভি। দেখো দূরত্ব যত এদিকে বাড়তে থাকবে গতিবেগ তত কমতে থাকবে। এটা হচ্ছে ডিভি ডিএক্স, বা এটা এর আরেকটা নাম আছে গতিবেগের নতিমাত্রা, বা এইভাবে লিখবে। এই দুটোকে আমরা একসঙ্গে করছি, এ প্রপোর্শনাল টু এ ডিভি ডিএক্স। সমান করলে একটা ধ্রুবক আসবে, এইটা হচ্ছে বলি আমরা ইটা বা সান্দ্রতাঙ্ক, ইংলিশে বলবো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটা এখান থেকে আমরা এটার সংজ্ঞা দেব। দেখো এখান থেকে ডিভি ডিএক্স যদি 1 হয়ে যায়, এ যদি 1 হয়ে যায়, তাহলে কি বলবো, এ ইকুয়ালস টু এটা। অর্থাৎ সংজ্ঞা দেব কিভাবে, একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে, একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে, অর্থাৎ এটা সমান 1 প্রতি একক ক্ষেত্রফল, এ সমান 1 যে স্পর্শকীয় বল প্রয়োজন, অর্থাৎ তখন এফটা, সেটাই হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক, এফ সমান এটা। এবার এই ইকুয়েশন থেকে আমরা এটা সমান কি লিখতে পারি, দেখো এটা ইকুয়ালস টু এফ বাই এ ডিভি ডিএক্স। তাহলে এফটা বল, এটা ক্ষেত্রফল, এটা গতিবেগ, এটা দূরত্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বল বাই ক্ষেত্রফল আর দূরত্ব, একটা দূরত্ব কেটে যাবে, তাহলে দূরত্ব ইনটু বেগ। এবার এটাকে সমাধান করে আমরা এখান থেকে একক বা মাত্রা নির্ণয় করতে পারি। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছিলাম, দেখো বেগের জায়গায় আবার লিখতে পারি দূরত্ব বাই সময়। তাহলে আমরা কি পেলাম, বল ইনটু এটা উপরে চলে যাবে ইনটু সময় ইনটু দূরত্ব টু দি পাওয়ার -2। এইটা থেকে আমরা এককগুলো বের করে নেব আর কি সান্দ্রতাঙ্কে।
তাহলে কি হবে, এসআইতে যদি বলি, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, দূরত্ব টু দি পাওয়ার -2 মানে মিটার টু দি পাওয়ার -2, এটা হলো এসআই একক। এসআই সিজিএস করলে বলের একক ডাইন, সময় সেকেন্ড, দূরত্ব টু দি পাওয়ার -2, সেমি টু দি পাওয়ার -2, এভাবে এককগুলো বের করতে পারি। মাত্রা এই প্রসেসে একইভাবে আমরা মাত্রাও নির্ণয় করতে পারি। দেখো বলের মাত্রা দেবো, সময়ের মাত্রা দেবো, দূরত্ব টু দি পাওয়ার -2 দেবো, তাহলে কত আসবে, এটা গুণ করলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। ভীষণ ইম্পর্টেন্ট এই মাত্রা, পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেয়, সান্দ্রতাঙ্কের মাত্রা লেখো, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। খুব ইন্টারেস্টিং টপিক প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। আমরা জানি বৃষ্টির ফোঁটা খুব উপর থেকে পড়তে থাকে। এবার গতি সমীকরণ আমরা পড়েছি, v সমান u প্লাস at, এই সমীকরণটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। দেখো ত্বরণ নিয়ে যদি নামতে থাকে তাহলে নির্দিষ্ট সময়ের পর বেগ পরপর বাড়তে থাকে, তাহলে সেই শর্ত অনুযায়ী বৃষ্টির ফোঁটা যেভাবে পড়তে থাকে সেইভাবে যদি তার বেগ বাড়তে থাকতো, তাহলে আমাদের গায়ে বা পৃথিবীর উপর যখন সেটা এসে পড়তো তার বেগটা হয়ে যেত একটা বুলেটের গতিবেগের সাথে সমান, অর্থাৎ গুলি ছুড়লে যে বেগে আসে সেই বেগে হওয়ার কথা ছিল তার। কিন্তু তোমরা সবাই জানো বৃষ্টি কিভাবে আসে, আমাদের উপর আসে না, খুব হালকাভাবে বৃষ্টি আমাদের গায়ে এসে পড়ে। তাহলে কি এমন হয় যে বৃষ্টির বেগটা v সমান u প্লাস at এই সূত্র মেনে বাড়তে পারে না? এটাই হচ্ছে প্রান্তীয় বেগ। কি সেটা দেখো, এখানে আমরা একটা উদাহরণ দেখিয়েছি যে ধরো এটাতে কোনো তরল আছে, এভাবে কোনো তরল আছে, তরলের মধ্যে আমরা একটা গোলাকার বস্তুকে ফেলছি, এই বস্তুটার হচ্ছে ব্যাসার্ধ ধরলাম আমরা r। তাহলে এর উপর কি কি বল কাজ করবে, এই বস্তুটার ওজন কাজ করবে নিম্নাভিমুখে। আচ্ছা, তাহলে এই তরলটা একে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা বল দেবে, সেটা কোন দিকে, ঊর্ধ্বমুখী, এইটা। তাহলে নিম্নাভিমুখী ত্বরণ সৃষ্টিকারী বল কোনটা হলো, বস্তুর ওজন মাইনাস প্লবতা বল। নিম্নমুখী ত্বরণ সৃষ্টিকারী লব্ধি বল হলো ওজন মাইনাস প্লবতা, এইটা। এবার দেখো এখানে কি ঘটনা ঘটছে, বলটা এইভাবে পড়ছে, তাহলে বলের পাশে যে স্তরটা ছিল সেটা বলের সঙ্গে গতিশীল হচ্ছে, কিন্তু পাশের স্তরগুলো গতিশীল হতে পারছে না। তাহলে আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে পাশাপাশি স্তরগুলোর মধ্যে। আপেক্ষিক গতিবেগ থাকলে কি হয়, তরল কি বল দেয়, সান্দ্রতা বল দেয়। তাহলে এখানে নিশ্চয়ই সান্দ্রতা বল কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে, গতির বিপরীতে। তাহলে গতি এইদিকে হচ্ছে, সান্দ্রতা বল এইদিকে হবে। এবার গতি যত পরপর বাড়তে থাকবে সান্দ্রতা বল তত বাড়তে থাকবে, এটা হচ্ছে স্টোকসের সূত্র অনুযায়ী আমরা পাই, তোমাদের সিলেবাসে আছে স্টোকসের সূত্র। সান্দ্রতা বল F ইকুয়ালস টু কত হয়, 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে ওইটার ব্যাসার্ধ, আর ভি হচ্ছে গতিবেগ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ নির্দিষ্ট ব্যাসার্ধের কোনো বল যদি পড়ে, ভি যত বাড়বে সান্দ্রতা বল তত বাড়বে। তাহলে কি হচ্ছে, এই দুটো বল একই থাকছে কিন্তু সান্দ্রতা বল পরপর বাড়ছে। তাহলে নিম্নমুখী লব্ধি বল একই আছে, সান্দ্রতা বল উপর দিকে পরপর বাড়ছে। এভাবে বস্তুটা পড়তে থাকছে পড়তে থাকছে, একসময় কি দেখা যাবে, সান্দ্রতা বল বাড়তে 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 এমন একটা সময় আসলো যখন নিম্নমুখী ত্বরণ সৃষ্টিকারী লব্ধি বল ঊর্ধ্বমুখী সান্দ্রতা বলের সঙ্গে সমান হয়ে গেল, অর্থাৎ নিচের দিকে বল উপরের দিকে বল সমান হয়ে গেল। তখন কি হবে না, বস্তুটা তখন আর ত্বরণ নিয়ে নামবে না, তার বেগ আর বাড়বে না, সেটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে পড়তে থাকবে। এটাই হচ্ছে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে সেই শর্তটা কি না, যখন নিম্নমুখী ত্বরণ সৃষ্টিকারী লব্ধি বল মানে ওজন মাইনাস প্লবতা ঊর্ধ্বমুখী সান্দ্রতা বলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন সে যে বেগ নিয়ে পড়ছে সেটাই হচ্ছে প্রান্তীয় বেগ। তাহলে দেখো এইবার আমি ক্যালকুলেশন করবো প্রান্তীয় বেগের রাশিমালা। ওজন, এই বস্তুটার ওজন কত হবে, ওজন মানে m ইন্টু জি। m মানে কি, আবার যেটাকে আলাদা রাখলাম, m মানে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কি, 4/3 পাই আর কিউব, ঘনত্ব হচ্ছে রো, বস্তুটার ঘনত্ব আমরা নিয়ে নিয়েছি রো। তাহলে এই হলো mg মাইনাস প্লবতা। প্লবতা কি হবে না, m একই থাকবে জি একই থাকবে, শুধু mটা কি হবে না, এর সময়ায়তন জলের হবে সেটা, বা তরলের হবে। তরলের ক্ষেত্রে আমরা ধরেছি সিগমা, তাহলে 4/3 পাই আর কিউব সিগমা জি।
ওজন আর প্লবতা শুধু ঘনত্বটা আলাদা হবে। ওজনের ক্ষেত্রে হবে বস্তুর ঘনত্ব, আর প্লবতার ক্ষেত্রে হবে ওই তরলটা যেটা নিয়েছি তার ঘনত্ব বা মাধ্যমের ঘনত্ব। তাহলে এটা ক্যালকুলেট করো, 4/3 পাই r³ g ইন্টু রো মাইনাস সিগমা। তাহলে আরেকবার দেখে নাও, রো বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। সান্দ্রতা বল স্টোকসের সূত্র অনুসারে বলেছি m = 6 পাই এটা rv। তাহলে শর্তানুসারে এই বলটা ইকুয়ালস টু এই বলটা, তাহলে 6 পাই এটা rv। তখন ভিটাকে vt লিখলাম, টার্মিনাল ভেলোসিটি। যখন কারণ এই দুটো সমান হয়ে গেল তখন সেই বেগটাকেই আমরা বলছি প্রান্তীয় বেগ। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেট করে নাও, vt = 2/9 r² রো মাইনাস সিগমা g বাই ইটা। এবার একটা নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে দেখো ব্যাসার্ধ, আচ্ছা এবার হচ্ছে রো আর সিগমা হচ্ছে ধ্রুবক, জি ধ্রুবক, ইটা ধ্রুবক, তাহলে vt প্রপোর্শনাল টু r²। অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে টার্মিনাল ভেলোসিটি তত বাড়বে। বার্নৌলির উপপাদ্য। তার আগে আমরা নির্ণয় করছি দেখো একক আয়তনে গতিশক্তি, হাফ mv² গতিশক্তি বাই আয়তন, m বাই v ভর বাই আয়তন, ঘনত্ব রো, হাফ রো v², v যদি বেগ হয়। তাহলে এটা হলো একক আয়তনে গতিশক্তি। একক আয়তনে স্থিতিশক্তি, স্থিতিশক্তি mgh বাই v, আবার m বাই v সমান রো, রো gh। চাপ শক্তি ধরলাম p কোন সিস্টেমের। তাহলে বার্নৌলি উপপাদ্য কি বলছে? একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি ও চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হবে কোনো প্রবাহীর ক্ষেত্রে। এবার দুদিকটা আমরা রো জি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হলো v²/2g প্লাস h প্লাস p বাই রো জি ইকুয়ালস টু ধ্রুবক। এখানে দেখো এই টার্মটাকে বলছি বেগ শীর্ষক, h কে বলছি উচ্চতা শীর্ষক, p বাই রো জি কে বলছি চাপ শীর্ষক। এই তিনটে যোগফল হবে ধ্রুবক। এবার h যদি নির্দিষ্ট হয়, অর্থাৎ একই উচ্চতায় যদি থাকে, তাহলে দেখো এটা প্লাস এটা সমান ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এগুলা ধ্রুবক, এগুলো ধ্রুবক। তাহলে v² আর p থাকছে, তাহলে বেগ আর চাপ এই দুটোর যোগফল হচ্ছে ধ্রুবক। তাহলে বেগ বাড়লে চাপ কমবে, বেগ কমলে চাপ বাড়বে। এখানে একটা উদাহরণ দিই, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক। কারণ কি, ট্রেন যখন খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে সেখানে বেগটা বেড়ে যাচ্ছে, তাহলে চাপ কমে যাচ্ছে। তাহলে তার পাশে যদি দাঁড়ানো হয় সেখানে বেশি চাপ, বেশি চাপের থেকে কম চাপের দিকে দ্রুত বেগে বায়ুপ্রবাহ হবে। তাহলে পাশে দাঁড়ালে ট্রেনের দিকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে পৃষ্ঠটান আর সান্দ্রতা এই দুটো টপিক খুব ভালো করে স্টাডি করবে, প্রশ্নগুলো এখান থেকে করবে। পরের ভিডিওতে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব।